নমস্কার বন্ধুরা, সুবচনের সাহিত্য সভায় আপনাদের স্বাগত জানাই। ধারাবাহিকভাবে একটি একটি করে পড়ে শোনাচ্ছি সুনীল গঙ্গোপাধ্যায়ের বহুবিধ বৈচিত্র্যময় ভ্রমণ কাহিনীগুলি। আজ শোনাবো পায়ের স্বদেশী মেলা থেকে বিশ্ব মেলা। মেলায় মেলায় ঘুরে বেড়ানো জীবনে আমার খুব কম হলো না। আসলে খুব ছেলেবেলা থেকেই বাইরের প্রতি আমার টান ছিল অদম্য। একদিকে যেমন ছিলাম বইয়ের নিঃশব্দ পোকা, অন্যদিকে বিস্তৃত মাঠ, ময়দান, নদী, পাহাড়, জল, জঙ্গল, সর্বোপরি বিচিত্র বহুবর্ণ মানুষ আমায় দিত নিশির ডাক বার বার। স্কুলের শেষ দিক থেকেই সে টানে উধাও হয়ে গিয়েছি এখানে ওখানে। পড়তাম শ্যামবাজারের টাউন স্কুলে। বাবা ছিলেন ওই স্কুলেরই শিক্ষক। তিনি স্কাউট দল পরিচালনা করতেন। তার দলের সঙ্গেও বাইরে যাওয়ার সুযোগ ঘটেছে। হয়তো সেখান থেকেই পেয়েছিলাম বাইরের অমোঘ টান। প্রথম কোথায় অভিভাবকদের বাদ দিয়ে ভ্রমণে বেরিয়েছিলাম? যতদূর মনে পড়ে মুর্শিদাবাদ। তখন কিন্তু মুর্শিদাবাদই আমাদের কাছে বেশ দূর ভ্রমণ। মনে আছে সিরাজউদ্দৌলার কি একটা জীবনী পড়েছিলাম। একজন বন্ধুর সঙ্গে মাত্র 10 টাকা পকেট নিয়ে দিয়েছিলাম ভো দৌড়। তখন থেকেই আমি নিয়মিত টিউশন করি। বাড়িতে বলেছিলাম বারাসাতে এক বন্ধুর মামার বাড়ি যাচ্ছি। সেই প্রথম নিজে ট্রেনের টিকিট কাটা। তখনও ভালো করে গোঁফ ওঠেনি, তবু গম্ভীরভাবে হোটেলের ঘর ভাড়া করেছিলাম বহরমপুরে। মনে আছে, ভাড়া ছিল 4 টাকা প্রতিদিন। বহরমপুর থেকে বাসে চেপে মুর্শিদাবাদ, আর নৌকায় চেপে গঙ্গার ওপারে খোশবাগ। সেখানে রয়েছে নবাবদের সমাধি। আলীবর্দী খাঁর কবরটা ফাটা। কেউ একজন বলেছিল, সিরাজ যখন পলাশির যুদ্ধের সময় মীর জাফরকে বিশ্বাস করে ভুল করছিলেন, সেই সময় আলীবর্দী কবর থেকে বেরিয়ে আসতে চেয়েছিলেন। সে এক রোমাঞ্চকর ভ্রমণ। এইভাবেই শুরু। প্রথম মেলা দেখি শ্যামবাজার বাগবাজার অঞ্চলে রথের মেলা। নাগরদোলা, পাঁপড় ভাজা, তালপাতার বাঁশি আর অজস্র মানুষ। পুরো দিন দশেকের মেলা। আমরা বন্ধুরা মিলে সেখানে যেতাম। ধনী বাড়ির ছেলেরা আমাদের দেখিয়ে দেখিয়ে লাঠি লজেন্স চুষত, পাঁপড় খেত, ভেপু বাজাতো। আমরা শূন্য পকেটেই ঘুরে বেড়াতাম। সম্ভবত 1984 অথবা 85 সাল কলকাতার ইডেন গার্ডেনে দেখেছিলাম একটি একেবারে অন্য ধরনের মেলা। তার নাম ছিল স্বদেশী মেলা। ভারতীয় ইতিহাসের নানা চিহ্ন সেখানে দেখানো হয়েছিল। রানা প্রতাপের বর্ম আর শিরস্ত্রাণ দেখে গায়ে কাঁটা দিয়েছিল, বেশ মনে আছে। দেখেছিলাম বিদ্যাসাগরের খড়ম, এরকম আরো অনেক কিছু। সে মেলার এক প্রান্ত থেকে আর এক প্রান্তে হেঁটে যেতেই অনেকক্ষণ লাগে। অত বড় মেলা কলকাতায় আর হয়েছে কি? ছোটবেলার স্মৃতিতে সবকিছুই বড় বড় মনে হয়। কলকাতা ময়দানে বঙ্গ সংস্কৃতি সম্মেলন হতো, তাও বড় কম নয়। এখনকার বইমেলা তো প্রকাণ্ড। আমার জন্ম বাংলাদেশের ফরিদপুর জেলায়, তাহলেও স্থায়ীভাবে থাকিনি সেখানে। বাবা কলকাতায় চাকরি করতেন। কলকাতাতেই তাই আমাদের সব শেকড় বাকড়। দুর্ভিক্ষের বছরে বাবা আমাদের পাঠিয়ে দিয়েছিলেন দেশের বাড়িতে। যা হোক দুমুঠো খেতে পাবো এই ভরসায়। কিন্তু পাইনি। তাই বলা বাহুল্য, বাংলাদেশে ছেলেবেলায় কোনো মেলা টেলা দেখার সুযোগ আদপেই আসেনি। এখনো মনে পড়ে, ভারী সুন্দর একটা মেলা দেখেছিলাম দেওঘরে। পাহাড়তলিতে সে এক অনুপম আদিবাসী মেলা। পাহাড় অরণ্যের দূর পথ ধরে দল বেঁধে হেঁটে আসছে অসংখ্য আদিবাসী পুরুষ, রমণী, কচি কাঁচা, বুড়ো বুড়ি।
আদিবাসীদের কোনো দেবতার পুজো উপলক্ষেই বসেছিল সেই মেলা। আমরা কয়েকজন হঠাৎই পৌঁছে গিয়েছিলাম সেখানে। মুগ্ধ চোখে দেখেছিলাম মানুষের, প্রকৃতির আদিম সৌন্দর্য। শাল পিয়ালের বন, সুঠাম স্বাস্থ্যের স্ত্রী পুরুষ, মাদলের বোল, সাঁওতালি নাচ গান একেবারে আক্ষরিক অর্থে মুগ্ধ করেছিল। নাচেও যোগ দিয়েছিলাম তাদের সঙ্গে। কাঁচা শালপাতার ঠোঙায় হাড়িয়া পান সেই মেলার প্রধান আকর্ষণ ছিল। এরকম আদিবাসীদের মেলায় গিয়েছি আরো কয়েকবার, বিহারে, উড়িষ্যায়, মধ্যপ্রদেশে। মধ্যপ্রদেশের বাস্তার জেলার দুর্গম অঞ্চলে গিয়েছিলাম এক মেলা দেখতে। অধিকাংশ মানুষই খুব গরিব, সেই জন্য সেখানে জিনিসপত্রের দামও অবিশ্বাস্য রকমের সস্তা। বেগুনের সের তখনও কিলো হয়নি, মাত্র 10 পয়সা। হিসেব করে দেখলাম একটি মেয়ে তার সব বেগুন বিক্রি করে মোট 1 টাকা উপার্জন করবে। সেই 1 টাকা সে মুরগির লড়াইয়ের জুয়ায় বাজি খেলে হেরে গেল। তারপরও তার মুখে কি খিলখিল হাসি! সর্বস্ব খুইয়েও যে মানুষ অমন করে হাসতে পারে তা আমি আগে কখনো দেখিনি। কলেজ জীবনে পৌষ মেলায় গিয়েছি শান্তিনিকেতনে। তখনকার পৌষ মেলা কিন্তু এখনকার মতো এত শহুরে সাজানো গোছানো হয়ে ওঠেনি। তখন সেখানে বীরভূমের লোক সংস্কৃতির স্পর্শ বেশ অনুভব করা যেত। আশ্রমিক ব্রাহ্ম সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত যেমন হতো, সেই সঙ্গে সাঁওতালদের নাচ গান, আউল বাউলদের অনুষ্ঠানও ছিল জনপ্রিয়। পৌষ মেলায় পরেও গিয়েছি অনেকবার, কিন্তু প্রথমবারের কথাই বেশি মনে পড়ে। 9ই পৌষ, মেলার শেষ দিন, আদিবাসীদের জন্য বরাদ্দ। রাত্রির বেলায় মশালের আলোয় নাচ হতো। পৌষ মেলায় দেখেছিলাম পূর্ণদাস বাউলের পিতা নবীন দাস বাউলকে। একটা লম্বা আলখাল্লা পরে সারা মেলা প্রাঙ্গণে দাপটে ঘুরে বেড়াচ্ছেন। পরিচিত অপরিচিত যার সঙ্গেই দেখা হচ্ছে তাকেই তিনি ডেকে দেখাচ্ছেন সে আলখাল্লা। ওরে দেখ দেখ, গুরুদেব দিয়ে গেছেন। খুব মজা লেগেছিল। এখন মনে হয় সত্যি সেটা ছিল কত বড় পুরস্কার। তার কণ্ঠে গান শুনেছিলাম মন তুই পরগা স্কুলে, মনে পড়ে, খুব মনে পড়ে। রবীন্দ্রনাথের সঙ্গে বাউলদের খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। বাউল গানে তিনি ছিলেন পরম অনুরাগী। নবীন দাসের কাছে শোনা গান স্পষ্ট প্রভাব আছে বাউলাঙ্গের গানে। লালন ফকিরের গানের খাতা রবীন্দ্রনাথ সংগ্রহ করে নিজের সঙ্গে রেখেছিলেন, এমন একটা কথাও প্রচলিত আছে। কলা ভবনে ছেলে মেয়েদের অনুষ্ঠানে আমার সামনে সেই প্রথম রবীন্দ্রসঙ্গীতের দরজাটি হাট করে খুলে গিয়েছিল। মধ্যরাতে কোপাই নদীর পাড়ে বা রণরণে রোদ্দুরে খোয়াইয়ের সামনে বসে আমরাও হেরে গলায় গাইতাম আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে। পৌষ মেলাতেই শুরু হতো অনেকের প্রথম প্রেম পর্ব। আলাপ হতো অনেক নতুন মানুষের সঙ্গে। একবার নাগরদোলায় একটি অচেনা যুবতী বসেছিল আমার পাশে। সেটা যখন খুব জোরে জোরে ঘুরছিল সে ভয় পেয়ে চেপে ধরছিল আমার হাত। আমরা পরস্পরের নামও জানি না, অথচ হাত ধরাধরি করেছি। এরপরেই তার সঙ্গে ভাব হয়ে গেল খুব। মেয়েটির গায়ের রং কালো, মুখ ও শরীরের গড়ন অপূর্ব, যেন কোষ্ঠী পাথরের ভাস্কর্য। নামও কৃষ্ণা। কলকাতায় ফিরে যোগাযোগ করার জন্য সে তার ঠিকানা আর ফোন নাম্বার লিখে দিয়েছিল এক টুকরো কাগজে। আমার ফোন ছিল না, তাই কিছু দিইনি। সেই কাগজটি খুঁজে পাইনি। কি যে কষ্ট হয়েছিল সেজন্য। অনেক ছোট গল্প এরকম হয়, কিন্তু আমার গল্পটি অন্যরকম। 5 বছর পর সেই ঠিকানা লেখা কাগজটি আমি খুঁজে পাই একটি বইয়ের ভাঁজে।
তখন হাসি পেয়েছিল। এতদিন পরে যোগাযোগের আর কোনো মানেই হয় না। বীরভূমের কেন্দুলি মেলায় গিয়েছি বারবার। ভারতীয় সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি জয়দেবের বাসস্থান কেন্দ্রবিল্ল বা কেন্দুলি। এখন যার ডাক নাম, ভালো নাম জয়দেব কেঁদুলী। কিংবদন্তি যে গঙ্গা স্নান করলে পুণ্য হয়। কবি জয়দেব প্রতিদিন ভোরবেলায় বহু দূর পথ পায়ে হেঁটে গঙ্গা স্নানে যেতেন। সেবার পৌষ সংক্রান্তির আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন তিনি। খুব মনোকষ্ট তার। এবার আর মকর স্নান করা হবে না। তখন রাতে স্বয়ং গঙ্গা তাকে স্বপ্নে দেখা দিয়ে বললেন, এবার আমি যাব তোর কাছে। আজ অজয় নদের কদমঘণ্টির ঘাটে স্নান করলেই গঙ্গা স্নানের পুণ্যি পাবি তুই। জয়দেব ভক্ত কবি, তিনি সেবার অজয়েই মকর স্নান সারলেন। সেই থেকে অজয় পেয়ে গেল ধর্মীয় মহিমা। শুরু হয়ে গেল প্রতি বছর পৌষ সংক্রান্তির দিনে অজয় স্নান যাত্রা। বসলো মেলা, গানের আসর। কবির মৃত্যুর পর থেকে তার বাসস্থান কেঁদুলি গ্রামে বসছে বিরাট মেলা। পৌষ সংক্রান্তির দিন থেকে শুরু করে 3 দিনের এই মেলা সাধারণভাবে জয়দেব মেলা নামেই খ্যাত। বাংলাদেশের প্রাচীনতম মেলাগুলির মধ্যে অন্যতম। অবশ্য জয়দেবের জন্ম হয়েছিল ওড়িশায় এমন একটা দাবিও কিন্তু আছে। জয়দেব শুধু সংস্কৃতই লিখেছেন, সুতরাং তিনি বাঙালি না ওড়িয়া এ তর্ক অবান্তর। পৌষ মাস বাঙালির কাছে, বিশেষত গ্রামের বাঙালির কাছে একটা বিরাট আনন্দের সময়। পৌষে কৃষকের ঘর ভরে যায় ফসলের হিল্লোলে। শ্রমের পর শ্রমের সাফল্য উপভোগের সময়। এই সময় বাংলাদেশের গাঁয়ে গঞ্জে শুরু হয় নানা মেলা ও উৎসব। ধর্মীয় অনুষঙ্গ থাকলেও এসবের মূল আর্থ-সামাজিক তাৎপর্য এটাই। মানুষের হাতে তখন অল্প বিস্তর পয়সা কড়ি থাকে। কেনা বেচারও বড় সুসময় এই পৌষ মাস। বীরভূমের কেঁদুলি মেলাও বস্তুত তারই উজ্জ্বল প্রকাশ। কেঁদুলির মানুষের কাছে তো বটেই, সারা বীরভূম, বর্ধমান, বাঁকুড়া, 24 পরগনা, হাওড়া, হুগলি, এমনকি কলকাতার মানুষের কাছেও জয়দেব মেলা এক অমূল্য আকর্ষণের ব্যাপার। ধর্ম এবং আনন্দ এখানে একই সঙ্গে জুড়ে রয়েছে। তাই নানা জেলা থেকে, ভিন প্রদেশ থেকেও আসেন অসংখ্য ভক্ত বাউলের দল। আউল, বাউল, সুফি সহজিয়া, চাষি মজুর, বাবু বিবি, অসংখ্য সাধু সন্ন্যাসীর দল। নতুন শাড়ি জামা পরে কাঁধে বাচ্চা নিয়ে আসে মোংলির মা। লাঙলের ফলা বা জালের সুতো কাঠি কিনতে আসে পরাণ মাঝি। নাগরদোলা বা ভানুমতির খেল দেখতে ঝলমলে ঝিমলি, সুবল বা বাবুলাল। আগে সার্কাস কোম্পানি, মিঠাই মন্ডা, চুলের ফিতে, কাঁচের চুড়ি, পুঁথির মালা, লোহার ড্রাম, কড়ি বর্গা, জানলা কপাট, বাসন কোসন, হাঁড়ি কুড়ি, ধামা কুলো, হাঁস মুরগি, নামাবলি, তাসের আসর, বহুরূপী কলার কাঁদি, এইসব 7-17 জিনিসপত্র নিয়ে মাইল খানেক জায়গায় এই মেলার বিস্তার ছিল। দূর মাঠের আলপথ দিয়ে সকাল থেকেই লোক আসছে অবিরাম। বাসগুলো ধুলো উড়িয়ে ছুটে আসছে একেবারে মেলার বুকের ওপর। শীতে শুকিয়ে কঙ্কাল হয়ে গেছে ভাঙন ধরা অজয় নদ। শীর্ণ নদী গরুর গাড়িতে পার হয়ে ওপার থেকে আসছে বর্ধমানের যাত্রীরা। আসছে খড় বোঝাই গরুর গাড়িও। মেলায় খড়ের চাহিদা। খড়ের বিছানাতেই তো রাত কাটাতে হয় যাত্রীদের। উত্তরে বাতাস কনকনে ঠান্ডা।
তবুও কাক ভোর থেকে পুণ্যার্থীরা ঝুপঝাপ ডুব মারছে অজয়ের হাঁটু জলে। তাল তমাল আর শালবনের নিচে লুকিয়ে আছে লাল ধুলোর মেঠো পথ, অ্যাসফল্টের কালো রাস্তা। দুপাশে বীরভূমের রুক্ষ বিষণ্ণ ফসলহীন মাঠ বিছিয়ে রয়েছে। আমরা কখনো বোলপুর, কখনো দুবরাজপুর, কখনো বর্ধমান হয়ে গিয়েছি জয়দেবের মেলায়। শক্তি চট্টোপাধ্যায় একসময় ফি বছর যেতেন। আমাদের বাউলদের আকর্ষণটাই ছিল মুখ্য ব্যাপার। বাউলরা আখড়া বানাতেন, এক একটা আখড়ায় এক একটা বাউল সম্প্রদায়। প্রাণের গান গাইতেন তারা গলা ছেড়ে। আমরা ঘুরে ফিরে সব আখড়াতেই যেতাম, গান শুনতাম, খেতাম, শুতাম। আমাদের সঙ্গে দারুণ ভাব জমে গিয়েছিল তাঁদের। তখন মাইকের উৎপাত ছিল না, শহুরে মানুষজনও খুব কম যেতেন, তাই পরিবেশটা ছিল একেবারেই গ্রাম্য, আদিম। সেই পরিবেশে 3 দিনের জন্য আমরা একেবারে হারিয়ে যেতাম, ডুবে যেতাম। ভুলে থাকতাম আমাদের নাগরিক প্রেক্ষাপট। নদীতে স্নান করতাম, কোনো আখড়ায় ভাত খেতাম। এখনকার মতো ভাতের এত হোটেল তখনো হয়নি। রাতে ওই আখড়াতেই ঘুমাতাম কিংবা জেগে থাকতাম। যেন 3 দিন আমরা বাউলদের সঙ্গে মিশে বাউলই হয়ে যেতাম। ওরাও যেন কি করে জেনে গিয়েছিল আমাদের কবি পরিচয়। আমাদের বাউল বাবু বলতেন। কনকনে ঠান্ডায় রাত ভোর আসরে আসরে ঘুরে গান শোনা, গানের সঙ্গে গলা মেলানো বা উদ্দাম নাচ এখনো স্মৃতিতে হানা দেয়। এই কেন্দুলি মেলাতেই আমাদের গাঁজা টানার দিক। তখনও সাহেব মেমরা বাউলদের নিয়ে মাতামাতি শুরু করেনি। আমাদের মতো কলকাতার ছেলে ছোকরারাও বাউলদের সঙ্গে তেমন অন্তরঙ্গ ভাবে মিশত না। আমরা কৃত্তিবাস পত্রিকার দলবল। আমরা বাউলদের জীবন দর্শনে আকৃষ্ট হয়েছিলাম। ওদের সঙ্গে একাত্ম হতে গেলে ওদের পাশে বসে পোড়া রুটি খেতে হবে। কেউ গাঁজার কলকে বাড়িয়ে দিলে প্রত্যাখ্যান করা চলবে না। তা গাঁজা টেনে বেশ মজাই পেয়েছিলাম। এখন দেখি অনেকে ড্রাগের পাল্লায় পড়ে জীবন নষ্ট করে ফেলে। আমরা কয়েকজন অনেক রকম নেশার দ্রব্য পরীক্ষা করেছি বটে, কিন্তু কখনোই নেশার পাঁকে পড়ে যায়নি। একবার ধলভূমঘর থেকে ট্রাকে চেপে জঙ্গলের গভীরে 4-5 ঘন্টা যাওয়ার পর হঠাৎ দেখি পাহাড়ের কোলে বসেছে আদিবাসীদের এক রঙিন মেলা। তৎক্ষণাৎ নেমে পড়ি সেখানেই। ট্রাকের ড্রাইভার সেখানে নামতে বাধা দিয়েছিল, কারণ কয়েকদিন আগেই ওখানে বুনো হাতির আক্রমণ ঘটেছিল। কিন্তু বারণ আমরা শুনিনি, নেমে পড়েছিলাম। গাছে গাছে মহুয়ার ফুল, গন্ধে ম ম করছে পৃথিবী। পাহাড় থেকে নেমে আসছে একটা ছোট্ট ঝর্ণা। পাহাড়ের পায়ের কাছে আদিবাসীদের কোনো পূজা পার্বণ উপলক্ষেই বসেছিল সেই মেলা। অল্প কিছু দোকানপাট, গুড়, চিড়ে, বাতাসা, মেয়েদের রূপটান, চুলের ফিতে, কাঁচের চুড়ি আর তাগড়াই চেহারার মোরগ মুরগি, এইসবই। একটা জিনিস খুবই অবাক করার ছিল, এই মেলায় কিন্তু কোনো দর দাম করা চলবে না। আমরা অবিশ্বাস্য কম দামে কটা মুরগি কিনেছিলাম। দেখেছিলাম দূরের পাহাড়ি পথ ধরে দল বেঁধে মেলায় আসছে আদিবাসীরা। মেয়েরা খুব রংচঙে পোশাকে, আর পুরুষেরা কাঁধে তীর ধনুক ঝুলিয়ে। প্রতি দলের সঙ্গে আছে নেকড়ের মতো বড় বড় শিকারী কুকুর। কুকুরগুলিও খোশ মেজাজে মেলায় ঘুরছে ফিরছে, দেখছে সবকিছু। একবার আমার দিকে তাকিয়েছিল সন্দেহের চোখে একটা কুকুর। বুক শুকিয়ে গিয়েছিল। সেখানেই অনেক জায়গায় চলছিল মুরগির লড়াই। দুটো বড় বড় মোরগের পায়ে ছোট ছুরি বেঁধে দিয়ে দুটোকে লড়িয়ে দিয়ে মজা দেখতো কয়েকশো মানুষ। যার মোরগ জিতবে সে পাবে অন্য মোরগটি। ওই পাহাড়ি মেলার ওটাই ছিল একমাত্র আকর্ষণ। সেখানে আমরাই ছিলাম একমাত্র প্যান্ট শার্ট পরা শহুরে মানুষ।
মূর্তিমান বেমানান, কিন্তু ওরা আমাদের দেখে যেমন আহ্লাদিত হয়নি, তেমনি বিরূপও কিছু হয়নি। অদ্ভুত শান্ত স্থির চরিত্র তাদের। মেয়েদের মাথায় লাল ফুল, পুরুষদের পিঠে তীর্ধনুক, মাথার ওপর টকটকে নীল আকাশ, সবুজ পাহাড়, সাদা ঝর্ণা। সেখান দিয়ে কোনো বাস চলে না, যানবাহন কিছু নেই। এসেছিলাম একটা ট্রাকে চেপে, ফিরবো কি করে? ঝুপঝুপ করে নেমে এলো রাত। মেলা ফেরত একটা দলের পিছু পিছু গিয়ে পৌঁছালাম একটা গ্রামে। সেটা সাঁওতাল ওঁরাওদের গ্রাম। এক বাড়িতে মহুয়া ও হাঁড়িয়া বিক্রি হচ্ছিল। বসে গেলাম সেখানে। রাত্রিরে শোয়ার জন্য সে বাড়ির লোকেরা উঠোনে খাটিয়া পেতে দিল। মুরগির ঝোল আর রুটি খাওয়ালো। পয়সা তারা কিছুতেই নেবে না। এমন আতিথেয়তা কজন পায়? কোনো বাড়াবাড়ি নেই, উচ্ছ্বাস নেই, যেন খুবই স্বাভাবিক ব্যাপার। 12 বছর আগে এলাহাবাদে দেখেছিলাম কুম্ভ মেলা। প্রতি 4 বছর অন্তর কোন আদিকাল থেকে এই মেলা হয়ে আসছে। সারা ভারতবর্ষের মানুষ প্রয়াগের তীর্থ সঙ্গমে স্নান করে পুণ্যার্জন করতে আসেন। বলা যায় প্রয়াগে তখন সারা ভারতের উজ্জ্বল উপস্থিতি। নাগা সন্ন্যাসীরাই এ মেলার মুখ্য আকর্ষণ। সারা গায়ে ছাই মেখে একটি লোহার চিমটে নিয়ে রক্ত চোখে দাপটের সঙ্গে ঘুরে বেড়ায় তারা। আমি যে বছর যাই সেই বছরে নাগা সন্ন্যাসীরা কোনো কারণে ক্ষিপ্ত হয়েছিল, তবে শেষ পর্যন্ত কিছু হয়নি। আমার একটা ব্যাপার খুব মজার লেগেছিল। নাগা সন্ন্যাসীরাও শীতে কাঁপছে হি হি করে। আসল ব্যাপারটা হচ্ছে নাগা সন্ন্যাসীর সংখ্যা ক্রমশ কমে আসছে, কিন্তু কুম্ভ মেলায় নাগাদের তাদের মিছিল দেখার জন্যই বড় বড় ক্যামেরা নিয়ে আসে বিদেশিরা। তাই কিছু লোকজন ভাড়া করে নাগা সন্ন্যাসী সাজানো হয়। রিকশাওয়ালা, মুটে কিংবা ভিখিরিরা পয়সার লোভে সম্পূর্ণ উলঙ্গ হয়ে মিছিলে যোগ দেয়। খাঁটি নাগা সন্ন্যাসীদের শীত সহ্য করা অভ্যাস আছে, ভাড়া করা নাগারা তা পারবে কেন? সেই জন্য কিছু কিছু নাগা অত শীতেও গায়ে ছাই মেখে শটান হেঁটে যাচ্ছে, আর কিছু নাগা এমন লাফাচ্ছে যেন তাদের গায়ে বিছুটি লেগেছে। না, অত অসংখ্য মানুষের সঙ্গে একসঙ্গে স্নান করার ইচ্ছে আমার হয়নি। আমার পুণ্যের লোভও নেই। প্রথম সেই মুর্শিদাবাদ ভ্রমণের পর থেকে ঘুরলাম তো কম না। পৃথিবীর প্রায় সব বড়লোক দেশেও গিয়েছে। পৃথিবীর সবচেয়ে বড় মেলা বিশ্ব মেলা, যা 4 বছর অন্তর ঘুরে ফিরে নানা দেশে হয়, অনেকটা অলিম্পিকের মতো। দেখেছি তাও একবার নিউ ইয়র্কে। সে কি বিশাল অবর্ণনীয় রাজকীয় মেলা! প্রতি দেশের বিরাট বিরাট মণ্ডপ, দেশজ সংস্কৃতির কোনো না কোনো প্রতিরূপ। নিউ ইয়র্কের সেই বিশ্ব মেলায় ঘুরছিলাম কবি অ্যালেন গিন্সবার্গের সঙ্গে। শিল্প প্রদর্শনীর সঙ্গে রয়েছে খাবারের দোকান। পৃথিবীর সব দেশের খাবার সেখানে চেখে দেখা যায়। সেখানে খেয়েছিলাম কেনিয়ার জেব্রার মাংসের আচার, জাপানের কাঁচা মাছ, কানাডার কুমিরের পেটের মাংস, যা অনেকটা ফিশ ফিঙ্গারের মতো স্বাদ। পাকিস্তানি প্যাভিলিয়নে ঢুকে গিয়ে একজন লোকের মুখে বাংলা কথা শুনে চমকে উঠেছিলাম। তখনও বাংলাদেশ বিচ্ছিন্ন হয়নি। ভারতীয় প্যাভিলিয়নে একজনও বাঙালি ছিল না। সেই বিশ্বমেলার মার্কিন প্যাভিলিয়নে বিজ্ঞান প্রদর্শনী কক্ষে মানুষকে রকেটে চাপিয়ে একবিংশ শতাব্দীতে পৌঁছে দেওয়ার একটা খেলা ছিল। সেই রকেটে চেপে অ্যালেন জিজ্ঞেস করেছিল, সুনীল, আমরা কি সত্যি সত্যি পরের শতাব্দী দেখে যেতে পারবো? অ্যালেন পারেনি। সে চলে গেছে 3 বছর আগে। আমি তো পেরে গেলাম দেখছি। বিশ্ব বইমেলা দেখেছি ফ্রাঙ্কফুটে। ফ্রাঙ্কফুটে আছে স্থায়ী মেলা ভবন ও মেলা প্রাঙ্গণ। ভবন মানে অনেকগুলি বহুতল বাড়ি, আর প্রাঙ্গণ মানে বিশাল ব্যাপার। এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে হয় গাড়িতে চেপে। নিয়মিত গাড়ি চালায় মেলা কর্তৃপক্ষ, ভাড়া লাগে না। নিজেরা করেছি মুক্ত মেলা।
পার্ক স্ট্রিটের কাছে মনোহর দাস তগারের গায়ে প্রতি শনিবার বসত শিল্প সাহিত্যের সে এক অনুপম মেলা। যে যার কবিতা পড়ছে, নাটক করছে, গান গাইছে, ছবি দেখাচ্ছে। দর্শকের, শ্রোতার সম্পূর্ণ অধিকার আছে দেখবার, শোনবার বা প্রত্যাখ্যানের। প্রয়াত কবি তুষার রায় তার সব প্রাণ শক্তি ঢেলে দিয়ে কবিতা পড়তেন সেখানে। বিকেলের ওই খেয়াল খুশির মেলার সবচেয়ে জনপ্রিয় হয়েছিলেন তিনি। তুষার কবিতা পড়লে আমাদের আর কারো শ্রোতা জুটত না। কলকাতা বইমেলায় তো প্রতি বছরই যাই। বইমেলা তো এখন জড়িয়ে গেছে বাঙালির রক্তে। সারা বছর সবাই অপেক্ষায় থাকি এই বই পার্বণের জন্য। ফ্রাঙ্কফুর্ট বা দিল্লির বইমেলা কলকাতার প্রাণ প্রাচুর্যের কাছে কিছুটা বিবর্ণ মনে হয় আমার। ঘুরছি অনেক, অনেকেই বলেন আমার নাকি পায়ের তলায় সর্ষে। পৃথিবীটাকে আমার কখনো কখনো খুব ছোট্ট মনে হয়। কিন্তু সেই যে ধলমুহঙ্করের কাছে নাম না জানা পাহাড়ি মেলা, সেখানকার মহুয়া ফুল, মাদল, মানুষজন, সেসব আজও আমায় নির্জনে ডাক দিয়ে যায়। বুক মুচড়ে ওঠে। যদি যাওয়া যেত আর একবার। বন্ধুরা, এখানেই শেষ হয়ে গেল পায়ের তলায় সর্ষের 21তম গল্প, স্বদেশী মেলা থেকে বিশ্ব মেলা। ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আর নানা স্বাদের গল্প শুনতে হলে এই ভিডিওর নিচে যে বার আছে সেখানে ক্লিক করে চ্যানেলের হোম পেজে যান। সেখানে পাবেন প্লেলিস্ট। প্লেলিস্টে আজ পর্যন্ত যত গল্প আমি পড়েছি সেগুলি বিভাগ অনুযায়ী থরে থরে আপনাদের জন্যই সাজিয়ে রেখেছি। আজ পর্যন্ত 350-রও বেশি গল্প আমার পড়া হয়ে গিয়েছে। সেগুলি শুনুন যতক্ষণ না নতুন গল্প আনি। আজকে বিদায় নিলাম। নমস্কার।